এই মুভির গল্পটি শুরু হয় 1815 সালের ফ্রান্সকে দেখানোর মাধ্যমে। এ সময় দরিদ্র ও দুর্বল মানুষদের উপর নির্যাতন চালানো হতো। তখন আমরা এমন একটি কারাগার দেখতে পাই যেখানে অনেক বন্দী ছিল। তাদের মধ্যে এক বন্দী ছিল যার নাম জিন, যাকে 19 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার একমাত্র অপরাধ ছিল যে সে তার ক্ষুধার্ত ভাগ্নেকে খাওয়ানোর জন্য রুটি চুরি করেছিল। আর এই ভুলের জন্যই তাকে এত বড় শাস্তি দেওয়া হলো। এখানকার কারারক্ষক জিনকে খুব ঘৃণা করতেন। এ কারণে তিনি সবসময় জিনকে কঠোর পরিশ্রম করাতেন, যা স্পষ্টই খুবই কঠিন ছিল। সে এই কাজগুলো করাতো জিনের প্রতি ঘৃণা থেকে। কিন্তু তারপর জেলার তাকে একটি কাগজ দেয় যেখানে জিনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তখন জেলার জিনকে বলে যে প্যারোলে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আমরা তোমাকে সম্পূর্ণ মুক্তি দিয়েছি, তবে তোমাকে বারবার আমার সাথে দেখা করতে হবে এবং মানুষের সামনে তোমার আচরণও খুব ভালো রাখতে হবে, কারণ তুমি প্যারোলে মুক্তি পেয়েছো। মুক্তি পেয়ে সে খুব খুশি হয় এবং এখন চাকরির খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু যখনই তার কাগজপত্র দেখা যায় যা স্পষ্টই প্যারোলের ছিল, তখন কেউ তাকে কাজ দিতে চায় না। সবাই ভাবে যে সে একজন অপরাধী। এজন্য তাকে রাত্রিযাপন করতে হয় রাস্তায় আর দিন কাটাতে হয় চাকরির সন্ধানে। একদিন একজন পুরোহিত তার কাছে এলেন। জিনের অবস্থা দেখে তার করুণা হলো। সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং তার সাথে বসায় আর রূপার পাত্রে খাবার খাওয়ায়। এবার রূপার পাত্রগুলো দেখে তার মনে লোভ জেগে উঠল। সেজন্যই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে রূপার বাসন চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শীঘ্রই পুরোহিতের লোকেরা তাকে ধরে ফেলে এবং তৎক্ষণাৎ পুরোহিতের সামনে নিয়ে আসে। সে বিরক্ত এবং ভীত ছিল। পুরোহিত তার লোকদের বলেন যে আমি তাকে এই রূপার পাত্রগুলো দিয়েছি, তাই তাকে ছেড়ে দেওয়া উচিত। সবাই চলে যাওয়ার পর পুরোহিত জেনকে বলে যে তুমি খারাপ নও, আমি তোমার মধ্যে ভালো কিছু দেখেছি এবং আমি চাই তুমি এই রূপার পাত্রগুলো দিয়ে নতুন জীবন শুরু করো, ভালো মানুষ হও। আর আজ যেমন আমি তোমাকে সাহায্য করেছি, তেমনি আগামীকাল যখনই সুযোগ পাবে তোমারও একইভাবে কাউকে সাহায্য করা উচিত। একথা শুনে জিন অবাক হওয়ার পাশাপাশি খুশিও হয়। সে পুরোহিতকে ধন্যবাদ জানায়। এরপর সে তার প্যারোলের কাগজটি ছিঁড়ে ফেলে এবং নতুন জীবন শুরু করার জন্য শহর ছেড়ে চলে যায়। এরপর 8 বছর পরের ঘটনা দেখানো হয়। আমাদের আবার জিনকে দেখানো হয়। এখন তার নিজস্ব কারখানা আছে এবং তিনি যেখানে থাকেন সেই জায়গার মেয়র তার কারখানায় ফ্যান্টিন নামের একটি মেয়ে কাজ করত, যার একটি মেয়েও ছিল, যার কথা কেউ জানতো না, কারণ সে বলেছিল সে অবিবাহিত এবং তার মেয়ে তার কাকার সাথে থাকতো। আর যখন তার সাথে কাজ করা মহিলারা জানতে পারলো যে তার একটি মেয়ে আছে, তখন সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে গালিগালাজ করতে শুরু করে। চিৎকার শুনে জিনও সেখানে চলে আসে, কিন্তু সবাইকে শান্ত করার আগেই তার চোখ পড়লো সেই জালারটির উপর, যার প্যারল ভেঙে সে পালিয়ে গিয়েছিল। আর জানা যায় যে তাকে একই শহরে বদলি করা হয়েছে যেখানে জিন থাকে, আর এখন তিনি পুলিশ প্রধান। এখন জিন তার ম্যানেজারকে বলে যে সে সবাইকে শান্ত করতে, আর সে নিজেই পুলিশ প্রধানের সাথে কথা বলতে যায়। জিনের ম্যানেজার, যার ইতিমধ্যেই ফ্যান্টনের উপর খারাপ নজর ছিল, তিনি এই সুযোগটি কাজে লাগান। সে তার সাথে অদ্ভুত সব কাজ করতে শুরু করে। তারপর ফ্যান্টন রেগে তার মুখে জোরে থাপ্পড় মারে। এতে ম্যানেজার এতটাই রেগে যান যে তিনি তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। জিন এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল। এখন জিন যখন পুলিশ প্রধানের সাথে দেখা করতে আসে, তখন তার মনে হয় যেন সে আগে কোথাও জিনের সাথে দেখা করেছে। সে ওই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু জিন স্পষ্টভাবে মানা করে। তারা যখন কথা বলছিল তখন বাইরে থেকে শব্দ শুনতে পেল। দুজনেই বাইরে দৌড়ে গিয়ে জানতে পারে যে জিনের একজন কর্মী গাড়ির নিচে চাপ পড়েছে, যেটা থেকে সে নিজেই গাড়ি থেকে তাকে তুলতে শুরু করে। এখন গাড়ি তোলার ধরন দেখে পুলিশ প্রধান তাকে চিনতে পারে যে এই সেই ব্যক্তি যে 8 বছর আগে প্যারোল ভেঙে পালিয়ে গিয়েছিল যখন আমি জেলার ছিলাম। কিন্তু এই মুহূর্তে জিনের বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ নেই। এখন ফ্যান্টনকে দেখানো হয়, যার কিনা টাকার জন্য তার চুল বিক্রি করতে হচ্ছে। কিন্তু এই টাকা তার জন্য যথেষ্ট ছিল না, তাই সে সেই কাজ করতে বাধ্য হয় যা সে কখনো করতে চায়নি। আসলে তাকে যে কোনো মূল্যে তার মেয়ের জন্য তার কাকার কাছে টাকা পাঠাতে হয়েছিল, যার কারণে তাকে এটা করতে হচ্ছে। এভাবে কেটে গেল অনেক দিন। একসময় ফ্যান্টিনের স্বাস্থ্যের অনেক অবনতি হয় আর একজন লোক তার উপর জোর করার চেষ্টা করে, কিন্তু রাগে সে তার মুখে নখ দিয়ে আঁচড় মারে, যার কারণে এখানে পুলিশকে ডাকা হয়েছিল। তারপর সেই লোকটি মিথ্যা বলে যে আমি এখান দিয়ে যাচ্ছিলাম কিন্তু সে আমাকে আক্রমণ করলো। একথা শুনে ফ্যান্টিন কাঁদতে শুরু করলো। তার আত্মপক্ষ সমর্থনে সে বলে যে এই লোকটি মিথ্যা বলছে। সে যখন আমার উপর জোর করার চেষ্টা করেছিল তখনই আমি তাকে আঘাত করেছিলাম। কিন্তু পুলিশ প্রধান তার কথা বিশ্বাস করেন না এবং তাকে জেলে পাঠানোর কথা বলেন। তারপর সে বলে যে আমি যদি জেলে যাই তাহলে আমার মেয়ের কি হবে, সে এখন অনেক ছোট। তার কথাগুলো জিনু শুনতে পায়। জিন বুঝতে পারে যে সে তার কর্মী ছিল।
তাই সে পুলিশ প্রধানকে তাকে ছেড়ে দিতে বলে। এরপর জিন তাকে জিজ্ঞাসা করে যে তোমার এই অবস্থার জন্য দায়ী কি। তখন ফ্যান্টন রেগে বলে যে তোমার কারণে এসব ঘটেছে। আমি তোমার কারখানায় কাজ করতাম, তাই না? কিন্তু তা সত্ত্বেও তোমার ম্যানেজার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে এবং আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, যার কারণে আমি না চাইলেও আমাকে এমন ধরনের কাজ করতে হয়েছে। যে এটা শুনে পুরোপুরি হতবাক হয়ে যায়। তার অনেক খারাপও লাগে। সে ভাবে যে তার কারণে আজ মেয়েটির এই অবস্থা। মেয়েটি খুব আহত হয়, তাই জিন নিজেই তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এখন পুলিশ প্রধান জিনের কাছে আসেন। সে বলে যে দয়া করে আমাকে ক্ষমা করো, কারণ আমি ভেবেছিলাম তুমি একজন অপরাধী যে প্যারোল থেকে পালিয়ে এসেছিলে, কারণ সেই অপরাধী ধরা পড়েছে। জিন এটা শুনে পুরোপুরি হতবাক হয়। সে ভাবে আমার জায়গায় হয়তো কোনো নিরপরাধ ধরা পড়ছে আর কোনো গরিবকে শাস্তি দেওয়া হচ্ছে। সে এটা সহ্য করতে পারলো না, তাই সে নিজেই আদালতে যায় এবং সেখানে বলে যে আমি সেই ব্যক্তি যে 8 বছর আগে প্যারেল ভেঙে পালিয়ে এসেছিলাম। আমি কাগজটা ছিঁড়ে ফেলছিলাম, তাহলে আমার পরিবর্তে অন্য কেউ সে শাস্তি পাচ্ছে, যা আমি চাই না, কারণ আমি অপরাধী, সে নয়। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই ভাবে যে সে পাগল হয়ে গেছে। এরপর জিন সেই হাসপাতালে যায় যেখানে ফ্যান্টিন ভর্তি ছিল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। সে তার শেষ নিঃশ্বাস গুনছে, কিন্তু তবু সে তার মেয়েকে নিয়ে চিন্তিত। জিন তাকে বলে যে তোমার মেয়ের জন্য চিন্তা করা উচিত নয়, আমি সবসময় তার যত্ন নেব। একটু পর ফ্যান্টন মারা যায়, যার কারণে জিন খুবই দুঃখিত হয়। তারপর পুলিশ প্রধানও সেখানে আসেন, যিনি তাকে বলেন যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে তুমি সেই বন্দী। আমি তোমাকে চিনতে পেরেছি, এজন্যই আমি তোমাকে গ্রেফতার করতে চাই। জিন তখন বলে যে এটা করো না, দয়া করে আমাকে ফ্যান্টনের মেয়েকে দেখাশোনা করতে দাও। একবার আমার কাজ শেষ হলে তারপর আমি তোমার কাছে ধরা দেব। কিন্তু পুলিশ প্রধান জিনের কথা শুনতে প্রস্তুত ছিল না, তাই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। কিন্তু সুযোগ পেয়ে জেন সেখান থেকে পালিয়ে যায়। এখন আমাদের ফ্যান্টনের মেয়েকে দেখানো হয়, যার নাম কোসেট। আমরা জানতে পারি যে তার চাচা খুব ভালো মানুষ ছিলেন না। সে কোসেটকে দিয়ে সব কাজ করিয়ে নেয় আর সবসময় ফ্যান্টনের টাকার জন্য অপেক্ষা করে। তারপর জিন এখানে আসে যে মোটা অঙ্কের টাকা দিয়ে কোসেটকে তার সাথে নিয়ে যায়। গল্পের 9 বছর কেটে গেছে। এরপর আমাদের প্যারিসের দৃশ্য দেখানো হয়। একদল লোক বিদ্রোহী ছিল, যারা সরকারের নীতি পছন্দ হয়নি বলে বিদ্রোহ করছে। আর এই দরিদ্র মানুষদের যত্ন নেওয়া হতো না। তাদের মধ্যে একটি ছেলে ছিল যে ছাত্র ছিল। সেই ছেলেটা কোসেটকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। সে গত 9 বছর ধরে জিনির সাথে থাকছিল এবং জিনি তাকে বড় করেছে। এরপর দেখা যায় সেই ছাত্র ছেলেটিকে তাকে সর্বত্র খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোসেটকে সে কোথাও খুঁজে পায় না। তারপর কোসেটের চাচা এবং তার পুরো পরিবারও প্যারিসে চলে আসে। জিনকে দেখা মাত্রই তারা তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে আরো টাকা দাবি করে। ইতিমধ্যে পুলিশ প্রধানও এখানে আসেন। জিন এবং কোসেট পুলিশ প্রধানকে দেখেই পালিয়ে যান। তারপর পুলিশ প্রধান কোসেটের মামার কাছে এলেন, কিন্তু তিনি মিথ্যা বলেন যে এক লোক আমার মেয়েকে আমার কাছ থেকে চুরি করে পালিয়ে গেছে। একথা শুনে পুলিশ প্রধান বললেন, তুমি চিন্তা করো না, আমরা শীঘ্রই সেই ছেলেটিকে খুঁজে বের করব। আর অন্যদিকে ছাত্রটি তার বিদ্রোহী বন্ধুদের সাথে ছিল, যেখানে একটি শিশু এসে তাদের খবর দেয় যে জেনারেল মারা গেছেন। একথা শুনে ছাত্রটি এবং সকলেই খুব দুঃখিত হয়ে ওঠে, কারণ জেনারেল ছিলেন সেই ব্যক্তি যিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন। তারপর ছাত্রটি তার বন্ধুর কাছে এলো, যাকে সে কোচেসকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিল। সে বলে যে আমি তাকে খুঁজে পেয়েছি। আসলে ছাত্রটির এই বন্ধুটি জানে না যে কোসেট তার চাচাতো বোন, কারণ এই মেয়েটি তার কাকার মেয়ে। একথা শুনে কোসেট খুব খুশি হয়। অন্যদিকে কোসেট তার হৃদয়ের কথা জিনকে জানায়। সে বলল যে আমিও ওই ছেলেটিকে ভালোবাসি। কিন্তু জিন তাকে বুঝিয়ে বলল যে এই ছেলেকে নিয়ে এত ভেবো না, কারণ আমাদের কাছে এসব করার সময় নেই। কিন্তু কোসেট তাকে বলে সে তাকে ভুলতে পারেনি। এখন ছাত্রটির সাথে দেখা করতে এসেছিল। এখানে এসে সে তার ভালোবাসা প্রকাশ করে। এই কথা শুনে কোসেট চাচাতো বোনের খুব খারাপ লাগলো। সে সব কথা শুনতে পাচ্ছিল। সে দুঃখে কাঁদতে শুরু করলো, কারণ সে সবসময় এই ছেলেটিকেই পছন্দ করত। কিন্তু আজ পর্যন্ত সে এদিকে মনোযোগ দেয়নি। এদিকে কোসেটও তার অনুভূতির কথা তাকে বলে, আর তখনই তারা দুজন বন্ধু হয়ে ওঠে। কিন্তু তারপর সে জিনের কণ্ঠস্বর শুনতে পেল, তাই সে তার বাড়িতে চলে যায়। কোসেটের মামার মেয়েও দুঃখের সাথে তার বাড়ির দিকে যেতে লাগলো, কিন্তু তারপর সে দেখতে পেল যে তার বাবা কিছু পুলিশ অফিসারের সাথে কোসেটের বাড়ির দিকে যাচ্ছে, কারণ তিনি তাদের দুজনকে গ্রেপ্তার করতে চান। কিন্তু কোসেটের চাচাতো ভাই তার বাবাকে থামিয়ে দেয়, যার পর সে চিৎকার করে। চিৎকার শুনে জিন একটা আভাস পায় যে কিছু বিপদ আছে। এই কারণে সে সিদ্ধান্ত নেয় যে আমি আমার মেয়ে কোসেটের সাথে চিরতরে ইংল্যান্ডে চলে যাব। যাওয়ার আগে কোসেট তার বন্ধুর জন্য একটি চিঠি লেখে।
সে চিঠিটি তার মামার মেয়েকে দেয় যাতে সে এটি ছেলেটির কাছে পৌঁছে দিতে পারে এবং সেও জানতে পারে যে সে ইংল্যান্ডে যাচ্ছে। এরপর যখন জেনারেলের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে, যখন তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন অনেক বিদ্রোহী সেখানে দাঁড়িয়ে আছে। জেনারেলের মৃত্যুর পর তারা প্রতিবাদ শুরু করে, অর্থাৎ তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল, কারণ তারা এখানে সরকারকে পতন করাতে চেয়েছিল। এখন সরকার বিক্ষোভ বন্ধ করার দায়িত্ব পুলিশ প্রধানকে দেয়, যিনি বিক্ষোভ সম্পর্কে জানতেন এবং তাদের বড় বিদ্রোহী নেতাদের ধরতে চান, যার জন্য সে নিজেকে বিদ্রোহীর ছদ্মবেশ ধারণ করে ফেলে এবং তাদের সাথে যোগ দেয়। কিন্তু একটি শিশু তাকে চিনতে পারে, তাই সব বিদ্রোহীরা তাকে ধরে ফেলে। তবে রাতে পুলিশ এই বিদ্রোহীদের আক্রমণ করে এবং দুর্ভাগ্যবশত একটি গুলি কোসেটের চাচাতো বোনের গায়ে লাগে। মৃত্যুর আগে কোসেটের চাচাতো বোন চিঠিটি কোসেটের বন্ধুকে দেয়, কারণ সে একজন ভালো মানুষ ছিল। সে মোটেও তার বাবা মায়ের মতো ছিল না। এরপর সে মারা যায়। এরপর কোসেটের বন্ধু সেই চিঠিটি পড়ে এবং তার জন্য একটি চিঠি লেখে, যেটি সে একটি শিশুকে দেয় এবং তাকে বলে যে এটি কোসেটকে দিতে। কিন্তু চিঠিটি পায় জিন, এবং যখন সেটি পড়ে তখন সে বুঝতে পারে যে কোসেট ও সেই ছেলেটি একে অপরকে খুব ভালোবাসে। এছাড়াও সে ছেলেটিকে বাঁচাতে চায়, কারণ সে বুঝতে পারে যে শহরের বর্তমান পরিস্থিতিতে তার জীবন যে কোনো সময় ঝরে যেতে পারে। সে কারণেই পরের দিন সে পুলিশের ছদ্মবেশে সেই জায়গায় যায় যেখানে পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। তারপর বিদ্রোহীরা সেখানে পৌঁছে জিনকে ধরে ফেলে, কিন্তু তার ক্ষতি করার আগে সেই শিশুটি তাকে চিনতে পারে এবং বলে যে সে আমাদের সঙ্গে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর জিন দেখতে পায় যে এই লোকেরা পুলিশ প্রধানকে বন্দী করে রেখেছে। তার গলায় ফাঁসির দড়ি দেওয়া হয়েছে, কারণ এই বিদ্রোহীরা তাকে হত্যা করতে চেয়েছিল। এখন জিন তাদের বলছে তাকে তার হাতে তুলে দিতে, আমি নিজেই তাকে মেরে ফেলবো। এরপর সে পুলিশ অফিসারকে নিচে নিয়ে যায় এবং তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। সে ইচ্ছাকৃতভাবে দেয়ালে গুলি করে, যার শব্দ শুনে সমস্ত বিদ্রোহীরা মনে করে যে সে পুলিশ প্রধানকে হত্যা করেছে। পরের দিন পুলিশ এই লোকদের উপর আক্রমণ করে, যেখানে সমস্ত বিদ্রোহী নিহত হয়। কোসেটের বন্দুক গায়েও একটি গুলি লাগে, যার ফলে সে আহত হয়। তবে জিন কোনোভাবে বেঁচে যায়, যে তার জীবন বাঁচাতে পাইপের মাধ্যমে নর্দমায় যায় এবং তাদের দুজনের অবস্থা আরো খারাপ হয়। পরের দিন এখানে পুলিশ জি5 আসে, যারা সমস্ত বিদ্রোহের মৃতদেহ দেখে। তারা সেই ছোট্ট বাচ্চাদের মৃতদেহ খুঁজে পায়, যাকে তারা গতকাল জীবিত দেখেছে, যার কারণে পুলিশ প্রধানের মন সম্পূর্ণ ভেঙে গেছে, কারণ শিশুটি সবসময় ভালো কাজ করত। আর তাই পুলিশ প্রধান তার বেস খুলে শিশুটির মৃতদেহের শ্রদ্ধা নিদর্শন হিসেবে লাগিয়ে দেন। অন্যদিকে পুলিশ লক্ষ্য করলো যে কোসেটের বন্ধুর মৃতদেহ সেখানে নেই। এরপর তার চোখ পড়ল নর্দমার পাইপের উপর, যেখান থেকে জিন কোসেটের বন্ধুকে নিয়ে গিয়েছিল। পুলিশ প্রধান তাই সন্দেহ করতে শুরু করলেন যে তিনি পাইপ দিয়ে হয়তো পালিয়ে গেছেন। ইতোমধ্যে জিন এবং কোসেটের বন্ধু নর্দমার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। কোসেটের চাচা তাদের কাছে এসেছিলেন এবং খুব লোভী ছিলেন বলে তিনি কোসেটের বন্ধুর হাত থেকে আংটিটি কেড়ে নেন। কিন্তু তারপর জিনের জ্ঞান ফিরে এলো, সে তাকে ধরে ফেললো এবং এখান থেকে বের হওয়ার পথ বলে দিতে বলল। এই জায়গাটা আসলে একটা ফাঁদের মতো ছিল। ওই লোকেরা আটকা পড়েছিল, তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এ কারণে তিনি কোসেটের চাচার কাছে তাদের পথ দেখানোর জন্য অনুরোধ করতে বাধ্য হন। আর এখন যখন ওরা দুজনেই সেখান থেকে বেরিয়ে আসলো, তখন পুলিশ প্রধান তাদের সামনে দাঁড়িয়েছিলেন। এবার জিন তাকে বলল যে দয়া করে আমাদের থামিও না, কারণ মেয়েটির জীবন বাঁচানো আমাদের জন্য অনেক জরুরি। তাই পুলিশ প্রধান তাদের থামালেন না এবং দুজনেই এখান থেকে চলে গেলেন, কারণ পুলিশ প্রধানের হৃদয়ে কোথাও লজ্জার অনুভূতি ছিল এবং তিনি তার অপরাধগুলি ধুয়ে ফেলতে চেয়েছিলেন। তাই সে নিজেই ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ দিল। কিছুদিন পর কোসেটের বন্ধুও জ্ঞান ফিরে পেল এবং যখন সে জানতে পারলো যে তার সমস্ত সঙ্গী নিহত হয়েছে, তখন সে খুব দুঃখিত হয়ে উঠল। কিন্তু সে স্বস্তি পেল যে এখন কোসেট তার সাথে আছে। এদিকে জিন তাকে তার জীবনের পুরো সত্যটা বলে দেয়। সে আরো বলল যে আমি কখনোই কোসেটকে এই বিষয়ে বলবো না, না হলে সে ভেঙে পড়বে। এরপর জিন চিরতরে তাদের দুজনের কাছ থেকে দূরে চলে যায়, কারণ সে চায়নি যে তার অতীতের কারণে কোসেট এবং তার বন্ধুর জীবন প্রভাবিত হোক। তাদের যে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে। এরপর কোসেট এবং তার বন্ধু বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগে কোসেটের কাকা এবং তার স্ত্রী আবার এখানে আসেন। তার কাকা কোসেটের বন্ধুকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন যে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি সবাইকে বলবো যে তুমি একজন বিদ্রোহী ছিলে এবং তুমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদও করেছিলে। সে আরো বলে যে যেদিন তোমার সব বিদ্রোহী বন্ধুদের হত্যা করা হয়েছিল সেদিন জিন তোমার জীবন বাঁচিয়েছিল। আসলে এর আগে সে জানতো না যে জিন তার জীবন বাঁচিয়েছে।
সে তখন অজ্ঞান ছিল এবং এই কথা শোনার পর সে বুঝতে পারে যে জিন আমার উপর অনেক বড় অনুগ্রহ করেছে এবং আমি তাকে এভাবে যেতে দিয়েছি। এ কারণে সে কোসেটের কাকার কাছে জিনের ঠিকানা জিজ্ঞাসা করে। এখন যদিও সে বলতে চাইছিল না, কিন্তু যখন কোসেটের বন্ধু তাকে আক্রমণ করে তখন সে বলতে বাধ্য হয় এবং এখন সে কোসেটকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে জিন ছিল। জিনের স্বাস্থ্যের অনেক অবনতি হয়। সে সম্পূর্ণ একা ছিল। সে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মৃত্যুর আগে ফ্যান্টেনের আত্মা তার কাছে এসে বলল, অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়ের খুব ভালো যত্ন নিয়েছো। ইতিমধ্যে কোসেট এবং তার বন্ধু সেখানে পৌঁছে যায়। এখন জিন মৃত্যুর সময় কোসেটকে একটি চিঠি দেয় এবং বলে যে তার মৃত্যুর পরে এই চিঠিটি অবশ্যই পড়তে হবে। একথা বলার পর সেও মারা যায়, যার কারণে কোসেট এবং তার বন্ধু সম্পূর্ণ ভেঙে পড়ে। মৃত্যুর পর আমাদের জিনের আত্মা দেখানো হয়, যা ফ্যান্টেনের সাথে থাকে। এখানে সে পরিতের সাথেও দেখা করে, যার একটি উপকার জিনের পুরো জীবন বদলে দিয়েছে। যদি সে তাকে সেই রূপার পাত্রটি না দিত এবং সেখান থেকে পালানোর সুযোগ না দিত, তাহলে হয়তো তার পুরো জীবন জালে পচতে পচতে কেটে যেত। যদিও তার জীবনের কোনো অর্থ ছিল না, তবুও তিনি এমন ভালো কাজ করেছিলেন যার কারণে তার জীবনের উদ্দেশ্য বদলে গিয়েছিল। আর যেমন পরিচিত বলেছিলেন অন্যদের সাহায্য করতে, তাই তিনি এই বিষয়টি খুব ভালোভাবে অনুসরণ করেছিলেন। যখনই সুযোগ পেতেন সকলকে সাহায্য করতেন, যার কারণেই তিনি আনন্দের সাথে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন এবং কোসেটকে তিনি যে চিঠিটি দিয়েছিলেন তাতে জিন সম্পর্কে সম্পূর্ণ সত্য ছিল। তার মানে সে জিনের অতীত সম্পর্কেও সবকিছু জেনে গেছে। এই কারণেই সে জিনকে সর্বদা ভালো কথায় স্মরণ করবে এবং তার আত্মাও শান্তি পাবে এটা জেনে যে কারো কাছ থেকে কিছু লুকায়নি। তিনি সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এই কারণেই মৃত্যুর পরও তিনি এত খুশি ছিলেন। এবং এর সাথে এই ছবির গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।